নমস্কার এবং আমার পাঠ্যপুস্তক চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 9-এর কোষে দেখি 1.3 এই যে 8-এর দাগের 3-এর দাগ থেকে অঙ্কগুলি করাবো। আর তোমরা যারা এই আগের অঙ্কগুলি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। 3-এরটা 1.052 এই সংখ্যাটিকে কি করতে হবে না সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। অর্থাৎ এখানে কি 1 থেকে 2-এর মধ্যে আমরা সংখ্যাটি পাবো, তাহলে আমরা প্রথমে সংখ্যা রেখাটি টেনে নেব। দেখো টেনে নিয়েছি। তাহলে এরপরে কি করব, 1 থেকে 2-এর মধ্যে আরও 10টি ঘর আমরা দেখব এর মধ্যে কি কি আছে। তাহলে আমরা 1 থেকে 10-এর মধ্যে প্রথমে কি করব, 10টি ঘর টানব সংখ্যা রেখায়। প্রতিটা ঘর 1 ঘর করে এভাবে নিয়ে নিলাম 10 সেন্টিমিটার করে। তাহলে 1 থেকে সংখ্যাটি কি আমরা দেখে বুঝতে পারছি, 1 থেকে 10-এর মধ্যে সংখ্যাটি থাকবে। তাহলে এইভাবে আমরা এই সংখ্যাটিকে 1 থেকে 2-এর মধ্যে যে আরও ঘরগুলি আছে সেগুলিকে আমরা কি করলাম না বড় করে আরও দেখালাম। তাহলে এখানে 1 আর এখানে 2, এখানে কি হয়ে যাবে 1.01, এখানে কি থাকবে 1.02, 1.03, 1.04, 1.05, 1.06, 1.07, 1.08 আর কি হয়ে যাবে 01, আর এখানে কি 2। এরপরে দেখব 0.52, অর্থাৎ এখানে কি 1.05 থেকে 1.06-এর মধ্যে সংখ্যাটি থাকবে। অর্থাৎ এই ঘরটির মধ্যে আরও ক্ষুদ্রতম ঘরকে আমরা দেখব, আরও 10টি ঘর পাবো এই ঘরটির মধ্যে। অর্থাৎ এইভাবে আরও 10টি ঘর আমরা কি করলাম নিয়ে নিলাম, এইভাবে দাগ দিয়ে দেবো। তাহলে এরপরে আমরা কি পাবো, 1.05 থেকে এখানে কি নিয়েছি 1.06, তাহলে 1 কি পাবো 1.05 1 পেয়ে যাব। এরপরে কি এইভাবে লিখছি, তাহলে কি 1.052, 1.053, 1.054, 1.055, 1.56, 1.057, 1.058, 1.059। এরপরে আমাদের সংখ্যাটি বলেছে 1.052, অর্থাৎ এই সংখ্যাটি হয়ে গেল। 4-এরটা কি বলেছে, 4-এর মানটি দিয়েছে 4.178, অর্থাৎ এই সংখ্যাটি দেখে আমরা কি বলতে পারবো, এই সংখ্যাটি 4 থেকে 5-এর মধ্যে থাকবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা রেখায় টেনে নেব। এক 2 3 4 5 7 0, তাহলে এই সংখ্যাটি কি 4 থেকে 5-এর মধ্যে থাকবে। অর্থাৎ এইভাবে পরে 4 থেকে 5-এর মধ্যে আরও কি 10টি ঘর আছে, 10টি। তাহলে এই ঘরগুলিকে আমরা কি আরও সূক্ষ্মভাবে বা বড় করে আমরা এখানে দেখাচ্ছি সংখ্যা রেখায়। তাহলে কি পাবো, এখানে 4 আর এখানে 5, অর্থাৎ 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9। এরপরে কি দিয়েছে 4.178, অর্থাৎ 1-এর পরে কি আছে 7, অর্থাৎ 4.1 থেকে কি পাবো 4.2-এর মধ্যে পাবো।
দেখো সংখ্যা রেখায় আমরা টেনে নিয়েছি। তাহলে এটা কি 4.1 থেকে 4.2 এর মধ্যে পাবো। তাহলে 4.1 থেকে 4.2 এর মধ্যে কি কি সংখ্যা আছে? 4.11 এইভাবে বেঁকিয়ে লিখবে, তাহলে কি জায়গাটা তোমাদের জায়গার মধ্যে ধরে যাবে। 4.13, 4.14, 4.15, 4.16, 4.17, 4.18, 4.19 এবং 4.2। এরপরে কী দিয়েছি? 17, অর্থাৎ 4.17 থেকে 4.18 এর মধ্যে সংখ্যাটি থাকবে। তাহলে এইভাবে আমরা কি করব? এটিকেও 10 ঘর, আরও 10 ঘরকেই টেনে নেব। এটার মধ্যে আরও 10টি ঘর পাবো। অর্থাৎ 4.17 থেকে 4.18 এর মধ্যে থাকবে। এরপরে কি পেয়ে যাব? 4.171, 4.172, 4.173, 4.174, 4.175, 176, 4.177, 4.178, 4.179, অর্থাৎ এখানে কি দিয়েছে? 4.178, অর্থাৎ এই সংখ্যাটি আমরা পেয়ে গেলাম সংখ্যা রেখায়। এরপরে আমরা দেখব 10-এর দাগের কি বলেছে। দেখো 10-এর দাগের বলেছে 0.23233233 করে এবং 0.212 এই সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখে। অর্থাৎ এই সংখ্যাগুলি, এই অমূলদ সংখ্যাগুলি থেকে আমাদেরকে কি করতে হবে? দুটি মূলদ সংখ্যা লিখতে হবে। অর্থাৎ কি হয়ে যাবে? দেখো সংখ্যাগুলি লিখে নিই। তাহলে আমাদের এই সংখ্যাগুলির মধ্যে কি বলেছে? মূলদ সংখ্যা। অর্থাৎ মূলদ সংখ্যা আমরা কি এই সংখ্যাগুলি থেকে এই সংখ্যাগুলির মধ্যে নেব। তাহলে এই সংখ্যাগুলি অর্থাৎ 2.21 ও 2.23 এর মধ্যেকার যদি আমরা সংখ্যা নিই, অর্থাৎ এর থেকে বেশি এবং এর থেকে কি ছোট সংখ্যা, এরপর কি দুটো কি তিনটে আমরা এর মধ্যে থেকে নিতে পারি। দেখো এর মধ্যে কি মূলদ সংখ্যা হয়ে যাবে? 0.21 নিজেও কিন্তু এখানে মূলদ সংখ্যা হতে পারে এবং কি 0.212121 এর মধ্যে কিন্তু 0.21 পড়ছে, অর্থাৎ 0.21ও হতে পারে বা 0.212, অর্থাৎ এর থেকে কি বেশি যদি নিই 2123, তাহলে এটিও কি হয়ে যাচ্ছে? মূলদ সংখ্যা। তাহলে কি দুটি মূলদ সংখ্যা আমরা অনেকগুলি কি এটার মধ্যে থেকে অনেক মূলদ সংখ্যাই আমরা বের করতে পারি। দেখো 0.231 হতে পারে। আর কি মূলদ সংখ্যা হতে পারে? 0.22 হতে পারে। তাহলে এইভাবে তোমরা করবে, এর মধ্যেকার যে কোনো সংখ্যা আমরা নিতে পারি। অর্থাৎ মূলদ সংখ্যা অর্থাৎ যেখানে পি কিউ আকারে আমরা লিখতে পারবো, অর্থাৎ এই সংখ্যাগুলিকে কি পি কিউ আকারে লিখতে পারি। এখানে দশমিক উঠে গেলে কি এখানে 1/00 বসবে, অর্থাৎ কি পি বাই কিউ আকারে হচ্ছে, অর্থাৎ মূলদ সংখ্যা হচ্ছে। তাহলে এখানে কি 0.22 হয়ে গেল। আর কি নিতে পারি? 0.2124 নিতে পারি। এইভাবে আমরা এর মধ্যেকার যে কোনো কি মূলদ সংখ্যা নিতে পারি এভাবে। দেখো আমি 9-এরটা একটু এরপরে বলি। 9-এরটা কি দিয়েছে? 2.26 মাথায় কি 2 এর মাথায় পৌনঃপুনিক এবং 6 এর মাথায় পৌনঃপুনিক। ও কি বলেছে? 5.54 মাথায় কি পৌনঃপুনিক। সংখ্যা দুটি 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। অর্থাৎ এটাকে কি পৌনঃপুনিক মানে অর্থাৎ চলেই যাবে, অর্থাৎ আবৃত্ত দশমিক সংখ্যা এটি একটা। তাহলে কি 4 দশমিক স্থান পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? নিয়ে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। দেখো কিভাবে করি। 9-এরটা অর্থাৎ 2.26 এভাবে মাথায় পৌনঃপুনিক সমান আমরা কি এভাবে লিখব 2.262626 এইভাবে চলতে থাকবে। এর 4 দশমিক স্থান অর্থাৎ
এর 4 দশমিক স্থান পর্যন্ত মান নিলে কি হয়ে যাবে, পেয়ে যাব 4 দশমিক স্থান বলতে এখানে কি বলেছে, 4 দশমিক স্থান পর্যন্ত মান নিতে বলেছে। তাহলে 4 দশমিক স্থান পর্যন্ত মান নিলে কি হয়, 4 দশমিক স্থান পর্যন্ত নিয়ে পাই কি হবে 2.26, অর্থাৎ দশমিকের পর 4টি সংখ্যা নেব 4 দশমিক স্থান বলতে 2626। এইটাকে কি করতে হবে, এরপর আমাদের সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। দেখো তাহলে এটা কি পাবো, 2 থেকে 3-এর মধ্যে পাবো। এভাবে আমরা কি প্রথমে সংখ্যা রেখাটা টেনে নেবো, এরপরে 2 থেকে 3-এর মধ্যে আরও কি পাবো, 10টি ঘর পাবো। এরপরে কি আরও 10টি ঘর নিয়ে নেব। কি পাবো এখানে 2 3-এর মধ্যে 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.93। এরপরে কি আছে 26 আছে, অর্থাৎ 2.26 থেকে অর্থাৎ 2.2 অর্থাৎ 2.2 থেকে 2.3-এর মধ্যে আমরা সংখ্যাটি আরও 10 ঘর পাবো। তাহলে 2.2 থেকে আরও 10টি ঘর আমরা নিয়ে নেব। 2.21 2.22 2.23 আর কি হবে 2.24 2.25 2.26 2.27 2.28 2.29 2.26। তারপরে কি আছে 2, অর্থাৎ 2.26 এখানে পেলাম। 2.26 থেকে 2.27-এর মধ্যে এরপরে আরও 10টি সংখ্যা হবে। দেখো এটা আমি সংখ্যা রেখায় নিয়ে নিয়েছি। তাহলে এখানে কি হয়ে গেল 2.26 আর এখানে 2.27-এর মধ্যে সংখ্যাগুলি থাকবে, অর্থাৎ 2.261 2.262 2.263 2.264 2.265 2.266 2.267 2.268 2.269। তাহলে আমরা কি পাচ্ছি, এরপরে 2.262 থেকে কি হবে 2.263-এর মধ্যে থাকবে সংখ্যাটি। এটি আমরা নিয়ে নেব 2.6 থেকে। তাহলে এরপরে আরও 10টি ঘর আমরা এখান থেকে নেব, অর্থাৎ 2.262 আর এখানে কি হয়ে যাবে 2.263। এর মধ্যে আরও কি পাবো 2.2621 2.2622 2.2623 2.2624 2.2625 আর এখানে 2.2626 2.2627
28, 2.2629, তাহলে এখানে কি চেয়েছে 2.2626, এই সংখ্যাটি হয়ে গেল। তাহলে এরপরে কি এইভাবে তোমরা করবে। দেখো 9-এর দাগের 4-টা 5.54 মাথায় পৌনঃপুনিক, এটিও কি তোমরা একইভাবে করবে, অর্থাৎ 5.54 কি হয়ে যাবে 5.54 মাথায় পৌনঃপুনিক, তার মানে কি 5.5444 এভাবে চলতে থাকবে। এরপরে কি বলেছে এর 4 দশমিক স্থান অবধি আমাদেরকে নিতে হবে, অর্থাৎ কি 4 দশমিক স্থান হয়ে যাবে 5.5444। তাহলে এইটি তোমরা কি নিজেরা বাড়িতে করো, আশা করছি তোমরা অবশ্যই পারবে। এরপরে 11টা কি বলেছে আমাদের 0.2101 এবং 0.222 মধ্যে কি বলেছে, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি, অর্থাৎ এর 2.21-এর থেকে বড় এবং 2.22-র মধ্যে কি সংখ্যাটি থাকবে, মূলদ সংখ্যাটি থাকবে। তাহলে আমাদের কি 11টা কি হবে, কি নেব 11টা 0.2101 এবং 0.22 এভাবে চলতে থাকছে, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা কি হয়ে যাবে, দেখো 0.210 আর 0.22-র মধ্যেকার মূলদ সংখ্যা কি নিতে পারি আমরা, 0.211 নিতে পারি। দেখো 0.210 মধ্যে এটি সংখ্যাটি আছে, অর্থাৎ কি এটি একটি মূলদ সংখ্যা হয়ে গেল, আর এই সংখ্যাটির মধ্যে এই দুটি সংখ্যার মধ্যেই আছে এই সংখ্যাটি, আর কি হতে পারে 0.212 নিতে পারি। আরও এভাবে তোমরা নিজেদের মতন নিতে পারো, অর্থাৎ সংখ্যাটি কি এই সংখ্যাটি থেকে এবং এই সংখ্যাটির মধ্যেকার সংখ্যা হতে হবে মূলত, অর্থাৎ এই সংখ্যাগুলি থেকে কি এই সংখ্যাটির থেকে বড় এবং এই সংখ্যাটির থেকে ছোট সংখ্যা নিয়ে আমরা কি করব, মূলত সংখ্যা 0.214 এভাবে নিতে পারো। এরপরে 12টা আমাদের কি বলেছে, 12টা দেখি, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা নিয়ে 10টি সত্য বক্তব্য অর্থাৎ ও 10টি মিথ্যা বক্তব্য লিখি, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এই সংখ্যাগুলিকে নিয়ে 10টি সত্য বক্তব্য লিখতে হবে এবং আমাদেরকে কি 10টি মিথ্যা বক্তব্য লিখতে হবে। দেখো এইভাবে সত্য বক্তব্যগুলি লিখব। স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা কি জানি, কি স্বাভাবিক সংখ্যায় কি হয় না, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা সত্য বক্তব্য, এভাবেও লিখতে পারি, কি লিখতে পারি সবচেয়ে, আমরা কি জানি সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা পাওয়া সম্ভব, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি, সবচেয়ে স্বাভাবিক সংখ্যা হলো 1, তাহলে এটি কি হয়ে গেল সত্য বক্তব্য। আর কি সবথেকে বড় স্বাভাবিক সংখ্যা যদি বলি পাওয়া যায়, তাহলে ওটি কি হয়ে গেল মিথ্যা বক্তব্য, তো সত্য বক্তব্য হয়ে গেল ছোট স্বাভাবিক সংখ্যা 1। তাহলে এইভাবে তোমরা পয়েন্ট করে করে 10টি সত্য বক্তব্য আর 10টি মিথ্যা বক্তব্য করতে পারো। দেখো এইভাবে তোমরা সত্য বক্তব্য বলে লিখবে, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা হলো 1, 0 হলো একটি অখণ্ড সংখ্যা, এগুলো কি সত্য বক্তব্যের মধ্যে পড়ছে, √2, √3 এগুলি কি আমরা জানি অমূলদ সংখ্যা, অর্থাৎ এগুলি কি সত্য বক্তব্য, মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যা মিলে কি হয় আমরা জানি বাস্তব সংখ্যা। তাহলে এইভাবে তোমরা আরও 6টা কি করবে সত্য বক্তব্য লিখবে। আর মিথ্যা বক্তব্যের মধ্যে কি হয়ে গেল, অমূলদ সংখ্যা কি জানি বাস্তব সংখ্যার মধ্যে পড়ে, কিন্তু এখানে কি লিখেছি অমূলদ সংখ্যা বাস্তব সংখ্যা নয়, অর্থাৎ এটি কি হয়ে গেল মিথ্যা বক্তব্য। 1, 2, 1, 4 এই সংখ্যাগুলিকে কি জানি আমরা মূলদ, এগুলি কি হয়ে গেল কি মূলদ সংখ্যা, কিন্তু এখানে কি এগুলিকে যদি লিখি অমূলদ সংখ্যা তাহলে কি হয়ে গেল এটি মিথ্যা বক্তব্য। আর এখানে দেখো -1 হলো একটি স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে কি -1 পড়ে না, -1 হচ্ছে পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে, অর্থাৎ এটি কি মিথ্যা বক্তব্য হয়ে গেল। আর কি মিথ্যা বক্তব্য হতে পারে বলো তোমরা, যদি √2, √3 এগুলোকে কি আমরা লিখি মূলদ সংখ্যা, তাহলে এটিও কি হয়ে গেল মিথ্যা বক্তব্য। অর্থাৎ এইভাবে তোমরা আরও 6টি নিজেরা বাড়িতে করো, তোমরা অবশ্যই পারবে। এরপরে 13 দাগের কি আছে,
এখানে কি বলছে, একটি গুণ করতে 2 টাকা ও একটি যোগ করতে 1 টাকা লাগলে নিচের সংখ্যামালাগুলির মান নির্ণয় করতে কত টাকা লাগবে দেখি, এবং কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বার করা যায় দেখি। অর্থাৎ এখানে কি বলছে, একটা গুণের জন্য আমরা কি একটা গুণ চিহ্নের জন্য, এখানে একটা গুণের জন্য বলতে এখানে কি একটা এই গুণ চিহ্নের জন্য কি বলেছে 2 টাকা হিসাব হবে, আর কি একটা প্লাস চিহ্নের জন্য কত টাকা যোগ করব, কত টাকা হিসাব করব 1 টাকা। এরপরে আমরা এখানে কি কোন নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বার করা যায়, অর্থাৎ এখানে কি কি নিয়ম পাচ্ছি আমরা এখানে দেখিয়ে দিয়েছে। দেখো, একটি হচ্ছে বিচ্ছেদ নিয়ম আর একটি হচ্ছে এইভাবে করতে হবে। তাহলে আমরা দেখি প্রথমে একেরটা কি দিয়েছে, 3x² প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, এখানে x সমান 5, অর্থাৎ এখানে x সমান 5 মানে এখানে যদি 3 ইন্টু কি বসাই 5² প্লাস 2 ইন্টু 5 প্লাস 1, অর্থাৎ এখানে আমরা 3 ইন্টু মানে এখানে গুণিত 5² মানে 5 ইন্টু 5 আর প্লাস 2 এখানে কি আছে 5 প্লাস 1। এখানে দেখো কটি গুণ চিহ্ন আছে, এখানে একটি, দুটি, আর এখানে কি এইটাও কি গুণিত চিহ্ন, অর্থাৎ এখানে কি আছে 3টে গুণ, আর কি আছে একটি যোগ আর দুটি যোগ, অর্থাৎ 3টে গুণ ও 2টি যোগ। তাহলে আমাদেরকে 3টি গুণের জন্য ক টাকা বলেছি, 3টি গুণের জন্য 2 টাকা, অর্থাৎ 3 ইন্টু, দেখো এখানে আরেকবার দেখিয়ে দিই, 3 ইন্টু এখানে কি x সমান কি বলেছে 5, এখানে কি 3 ইন্টু 5² প্লাস 2 ইন্টু 5 প্লাস 1, অর্থাৎ 3 ইন্টু মানে এখানে কি গুণিত চিহ্ন আছে, আর এখানে 5² যদি আমরা ভাঙি তাহলে 5 ইন্টু 5 হচ্ছে, আর এখানে কি প্লাস 2 ইন্টু 5, অর্থাৎ এখানে কটি গুণের চিহ্ন আছে 3টি গুণ চিহ্ন, এখানে একটি এইটি, তাহলে কি 3টে গুণ আর কটি যোগ আছে এইটি যোগ চিহ্ন আর এইটি যোগ চিহ্ন, অর্থাৎ 2টি যোগ। 3টে গুণের জন্য আমরা কি বলেছি 2 টাকা পাবো, অর্থাৎ 2 টাকা। আর কি হচ্ছে 2টি যোগের জন্য ক টাকা 1 টাকা। তাহলে মোট কত টাকা হলো 3 2 6, আর এখানে কি যোগ চিহ্ন যুক্তই হবে, অর্থাৎ মোট টাকা করতে গেলে কি আমরা যোগ করি, আর এখানে 2 ইন্টু কি হয়ে যাবে 2, অর্থাৎ মোট 8 টাকা পাবো এই নিয়মটি করে। আরেকটি কি বলেছে এরপরে 3x² প্লাস 2x প্লাস 1 সমান আমরা কি লিখতে পারি, এখান থেকে যদি এক্সটা কমন নিই, এটাকে কি বলছে বিচ্ছেদ নিয়ম, এক্সটাকে নিলে এখানে 3x প্লাস 2 এখানে প্লাস 1, অর্থাৎ কি এখানে এক্সের জায়গায় যদি 5 বসায়, এখানে কি সংখ্যাটা বসানোটা নিয়ে কাজ নেই, এখানে কি 3টে গুণের জন্য কি 2 টাকা হিসাব এবং একটা যোগের জন্য 1 টাকা করে হিসাব নিয়ে কোন নিয়মে সবথেকে কম টাকা লাগছে সেটি আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে কি হয়ে যাবে 5 ইন্টু এখানে কি 3 ইন্টু 5 প্লাস 2 প্লাস 1, অর্থাৎ এখানে কটি গুণ চিহ্ন, এখানে দেখো একটা, দুটো, এখানে কি 2টো গুণ, অর্থাৎ এখানে কি 2টি গুণ হচ্ছে, আর কটি যোগ ও 2টি যোগ, তাহলে 2টি গুণের জন্য ক টাকা 2 টাকা, আর 2টি যোগের জন্য 1 টাকা, অর্থাৎ এখানে 6 টাকা। অর্থাৎ এই বিচ্ছেদ নিয়মটি ব্যবহার করে আমাদের কম টাকা লাগছে, তাই না, এখানে সেটি বার করতে বলেছে। এরপরে কি আমাদের 2এরটি করতে হবে। দেখো এখানে x সমান বলে দেওয়া আছে 7, তাহলে এটি সরল নিয়মে আমরা প্রথমে করব 2 ইন্টু x³ অর্থাৎ x ইন্টু x প্লাস 3x² মানে কি 3x ইন্টু x প্লাস 2 ইন্টু x প্লাস 3, যেহেতু এখানে x সমান 7 বলেছে তাহলে এখানে কি মানটা বসাতে পারি 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 7 ইন্টু 7 প্লাস 2 ইন্টু 7 প্লাস 3। তাহলে দেখো এখানে কটি গুণের চিহ্ন আছে, এই একটি গুণিত চিহ্ন, এই একটি 3টি, এখানে 4 5 এবং 6, অর্থাৎ এখানে কি 6টি গুণ আছে। আর কটি যোগ দেখো এই একটি যোগ আর এই একটি যোগ আর একটি যোগ, তাহলে 3টি যোগ।
তাহলে 6টি গুণের জন্য আমরা ক টাকা পাচ্ছি? 2 টাকা। আর 3টি যোগের জন্য 1 টাকা, অর্থাৎ এখানে ক টাকা, এই নিয়মটি ব্যবহার করে ক টাকা লাগছে? 12 + 3 অর্থাৎ 15 টাকা। এরপরে আমরা যদি বিচ্ছেদ নিয়ম করি, দেখি বিচ্ছেদ নিয়মে আমাদের কি আসছে। 2x³ প্লাস কি পাবো এখানে? 3x² + 2x + 3। তাহলে এখানে কি প্রতিটা ক্ষেত্রে কি পেয়ে যাবো? x কমন পাবো। তাহলে এখানে কি x যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে? 2x² + 3x + 2 + 3। তাহলে কি হয়ে যাচ্ছে এখানে? x, এটি কি ইন্টু আছে, অর্থাৎ 7 ইন্টু লিখে দিতে পারি। 2 × 7 × 7x² মানে কি x ইন্টু x, অর্থাৎ একবারে মান যদি বসাই তাহলে এটা পাচ্ছি 3 × 7 + 2 + 3। তাহলে এখানে কটি গুণিত চিহ্ন? এই একটি, এই একটি, এই একটি, আর এখানে। তাহলে 1 2 3 আর 4, অর্থাৎ এখানে 4টি গুণ পাচ্ছি। আর কি পাচ্ছি? কটি যোগ? 1টি 2টি 3টি যোগ। তাহলে এখানে মোট কত টাকা ব্যবহার হচ্ছে? 4 × 2 + 3 × 1, 4 2 8 আর +3 অর্থাৎ 11 টাকা। অর্থাৎ কি না, অতএব আমরা কি বলতে পারি? বিচ্ছেদ নিয়মে কম টাকা লাগছে। এখানে কি বলেছে? কি নিয়ম ব্যবহার করে সবচেয়ে কম কত টাকায় সংখ্যামালাটির মান বের করা যায়? অর্থাৎ অতএব দিয়ে আমরা কি লিখতে পারি? অতএব বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে সবচেয়ে কি বলবো না, কম টাকা লাগে বা সংখ্যামালাটির মান বার করা যায়। ঠিক আছে, তোমরা যদি বুঝতে কোথাও কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা এই অবধি তাহলে বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ।